অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগতম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাসে আমি মোহাম্মদ জহির হোসেন চৌধুরী, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আশা করি তোমরা এই টপিকটি খুব ভালোভাবে অনুশীলন করার চেষ্টা করবে। আজকের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় 1 এবং 2 মিলে লেনদেন থেকে জাবেদা প্রস্তুতকরণ কৌশল, টেকনিক্স ফর দ্য প্রিপারেশন অফ জার্নাল এন্ট্রি ফ্রম দ্য ট্রানজাকশন। অর্থাৎ আমরা এখানে দুটি চ্যাপ্টারকে একসাথে নিয়েছি আলোচনার সুবিধার জন্য। আশা করি তোমরা এই ক্লাসটি উপভোগ করবে। প্রথমে আমি তোমাদেরকে একটি প্রশ্ন দিয়ে শুরু করব। আমরা কিভাবে হিসাব বিজ্ঞান পড়া শুরু করব? হিসাব বিজ্ঞান কিভাবে পড়লে আমাদের জন্য ভালো হবে, অর্থাৎ আমরা হিসাব বিজ্ঞানের প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝতে পারবো। এর উত্তর এক কথায় আমরা বলবো বুঝে পড়তে হবে, অর্থাৎ বুঝে বুঝে পড়া শুরু করতে হবে। প্রতিটা আইটেম বুঝে বুঝে পড়লে আশা করি হিসাব বিজ্ঞানের প্রতিটা জিনিস তুমি অনেক দিন ধরে মনে রাখতে পারবে এবং হিসাব বিজ্ঞানকে হাতের মুঠোয় আনা সম্ভব হবে বলে আমি মনে করি। আমরা সিদ্ধান্ত নিলাম বুঝে বুঝে পড়ার। এখন তাহলে হিসাব বিজ্ঞান বুঝে পড়তে হলে কোন বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তা অবশ্যই আমাদেরকে জানতে হবে। হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জাবেদা দাখিলা বা জার্নাল এন্ট্রি। অবশ্যই জাবেদা দাখিলা বা জার্নাল এন্ট্রি। জার্নাল যদি আমরা বুঝে পড়ি তাহলে আমাদের হিসাব বিজ্ঞানের প্রতিটি বিষয় আমাদের জন্য স্পষ্ট হয়ে আসবে। অর্থাৎ জার্নালটা আমরা খুব যত্ন সহকারে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। জার্নাল ইজ দ্য হার্ট অফ অ্যাকাউন্টিং। এজন্য বলা হয় জার্নাল হিসাব বিজ্ঞানের প্রাণ। অর্থাৎ জার্নাল ব্যতিরেকে হিসাব বিজ্ঞান কখনো ভালোভাবে বোঝা সম্ভব নয়। যেই প্রক্রিয়ায় আমরা অনুসরণ করি না কেন, অর্থাৎ যদি কোনো স্টুডেন্ট জার্নালের উপর ডিপেন্ড করতে পারে তাহলে আশা করি হিসাব বিজ্ঞানের যে কোনো গুরুত্বপূর্ণ বা জটিল সমস্যা সহজে সমাধান করতে পারবে বলে আমি মনে করি। যাই হোক, আসা যাক আমরা পরবর্তী টপিকে। জাবেদা বুঝে পড়তে হলে কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে? আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আমরা জার্নাল বুঝে পড়বো। জার্নাল যদি আমরা বুঝে পড়তে চাই তাহলে আমরা কোন কোন বিষয়গুলোর উপর আমাদেরকে গুরুত্ব দিতে হবে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষেত্রে আমরা জার্নাল বুঝে পড়ার জন্য তিনটি স্টেপ বা তিনটি ধাপ অনুসরণ করব। নাম্বার 1, লেনদেন শনাক্তকরণ, আইডেন্টিফিকেশন অফ ট্রানজাকশন। আমাদেরকে প্রথমে লেনদেন শনাক্তকরণ করা জানতে হবে, অর্থাৎ প্রতিটি ব্যবসায়িক ঘটনা থেকে কোনটি লেনদেন কোনটি লেনদেন নয় সেই বিষয়টা মুহূর্তের মধ্যে আমাদেরকে অনুধাবন করতে পারতে হবে। 2 নম্বর স্টেপ, হিসাব শনাক্তকরণ। আমরা জানি যে প্রতিটি লেনদেনের দুটি হিসাব পক্ষ থাকে। ওই হিসাবগুলো যথাযথভাবে ওগুলোর নামকরণ বা শনাক্তকরণ করতে পারতে হবে। 3 নম্বর স্টেপ, হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়করণ, ডিটারমাইনিং ডেবিট এন্ড ক্রেডিট অফ দ্য অ্যাকাউন্টস। এবং আমরা হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সূত্রগুলা আছে বা যে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো আমাদেরকে ভালোভাবে অনুশীলন করতে হবে। যাই হোক, আমরা আবার বলছি জাবেদা বুঝে পড়তে হলে কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে। তাহলে এই তিনটি স্টেপ অবশ্যই আমাদেরকে অনুসরণ করতে হবে। নাম্বার 1, লেনদেন শনাক্তকরণ। নাম্বার 2, হিসাব শনাক্তকরণ। নাম্বার 3, হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়করণ। আমাদের এখানে অন্য কোনো আমরা ট্রিক্স এখানে ব্যবহার করছি না, অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে সায়েন্টিফিক কনসেপ্ট আছে সেই কনসেপ্টটি ব্যবহার করে আমরা জার্নালকে আমাদের হাতের মুঠো নিয়ে আসবো এবং হিসাব বিজ্ঞানের প্রতিটি অধ্যায়ে আমাদের পদচারণা সুন্দরভাবে পরিচালিত করব। স্টেপ 1, লেনদেন শনাক্তকরণের উপায়। আমরা প্রথমে বলছিলাম ব্যবসায়িক লেনদেনগুলো শনাক্তকরণ করতে হবে। লেনদেন শনাক্তকরণের উপায় আমরা জানি তিনটি। নাম্বার 1, লেনদেনের বৈশিষ্ট্যের ভিত্তিতে সনাতন পদ্ধতি, ট্র্যাডিশনাল পদ্ধতি। নাম্বার 2, হিসাব সমীকরণের ভিত্তিতে আধুনিক পদ্ধতি। নাম্বার 3, হিসাব বিজ্ঞানের ভিত্তির ভিত্তিতে মডিফাইড পদ্ধতি। যদিও আমরা প্রথম দুটি পদ্ধতি জানা থাকলে একটা স্টুডেন্টের লেনদেন সম্পর্কে পরিপূর্ণ ধারণা অর্জন করতে পারবে। লেনদেনের বৈশিষ্ট্যের ভিত্তিতে, যেটিকে আমরা সনাতন পদ্ধতি বলেছিলাম, এই পদ্ধতিতে কোনো ঘটনা লেনদেন কিনা তা যাচাইয়ের জন্য উক্ত ঘটনায় লেনদেনের উল্লেখযোগ্য 3টি বৈশিষ্ট্য বিদ্যমান আছে কিনা তা প্রথমে দেখতে হবে। লেনদেনের বৈশিষ্ট্য সমূহ নিম্নরূপ: অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। প্রতিটি লেনদেনের অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্যতা থাকতে হবে। অর্থাৎ 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো, তাহলে এখানে 10,000 টাকা এই লেনদেনটিতে এই ঘটনাটিতে 10,000 টাকা একটি নির্দিষ্ট টাকা অর্থাৎ 10,000 টাকা দ্বারা পরিমাপযোগ্য। দ্বৈত সত্তা বা দুটি হিসাব পক্ষ থাকতে হবে। আমরা জানি যে প্রত্যেকটি লেনদেনের দুটি হিসাব পক্ষ বা দ্বৈত সত্তা বিদ্যমান থাকে। আমাদেরকে সেই বিষয়টি বের করার কৌশল জানতে হবে। আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন বলতে আমরা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন বুঝি। আর্থিক অবস্থার পরিবর্তনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি: পরিমাণগত বা নেট পরিবর্তন, সম্পত্তি ও দায় উভয়ের পরিবর্তন। অর্থাৎ আমরা জানি যে হিসাব বিজ্ঞানের সম্পদ এবং দায় উভয় যদি সমানভাবে পরিবর্তন সাধন করে তাহলে সেটি আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হবে এবং সেটি লেনদেন হবে। 2 নম্বর, কাঠামোগত বা গুণগত পরিবর্তন।
শুধুমাত্র সম্পত্তি কিংবা দায়ের একক পরিবর্তন, অর্থাৎ একটি সম্পত্তি বাড়বে এবং অন্য আরেকটি সম্পত্তি হ্রাস পাবে। এভাবে আমরা আমাদের হিসাব বিজ্ঞানের একদিকের কাঠামোগত পরিবর্তন হবে, অর্থাৎ নগদ টাকার পরিবর্তে একটা স্থায়ী সম্পদ আসবে, অথবা একটা দায়ের পরিবর্তে অন্য একটা দায় সৃষ্টি হবে। এই পদ্ধতিটি আশা করি সকল স্টুডেন্ট কম বেশি জানে, তবে আমি আমার অভিজ্ঞতাতে দেখেছি স্টুডেন্ট পরিপূর্ণভাবে অর্থাৎ পূর্ণাঙ্গভাবে এই বিষয়টির উত্তর করতে পারে না। তাই আমি বলবো, অর্থাৎ কোনো ঘটনা লেনদেন হতে হলে নিম্নের তিনটি বৈশিষ্ট্য অবশ্যই বিদ্যমান থাকতে হবে। যদি তিনটি বৈশিষ্ট্যের যে কোনো একটি যদি বিদ্যমান না থাকে তাহলে সেটি হিসাব বিজ্ঞানের লেনদেন বলে বিবেচিত হবে না। আমরা এখন সনাতন পদ্ধতির একটি উদাহরণ দিয়ে আমরা বিষয়টি বোঝানোর চেষ্টা করব। জনাব নোমান 50,000 টাকা নগদ নিয়ে একটি ব্যবসা আরম্ভ করেন। এটি লেনদেন কিনা আমরা একটু পরীক্ষা করে দেখব। এটি একটি লেনদেন, কেননা এতে লেনদেনের উল্লেখযোগ্য তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। যেমন অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, 50,000 টাকা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা যা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্যতা আছে। দ্বৈত সত্তা বা দুটি হিসাব পক্ষ, নগদান হিসাব এবং মূলধন হিসাব। আমরা এই লেনদেনটিতে জনাব নোমান 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কারণে এখানে একটি হিসাব পক্ষ হলো নগদান হিসাব, অন্য পক্ষ হলো মূলধন হিসাব, তাহলে দুটি হিসাব পক্ষ এখানে বিদ্যমান রয়েছে। 3 নম্বর, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন। একদিকে প্রতিষ্ঠানের সম্পত্তি নগদান হিসাব এবং অন্যদিকে প্রতিষ্ঠানের মালিকের নিকট দায় অথবা মূলধন হিসাবের পরিবর্তন সাধিত হচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি বৈশিষ্ট্য এই ঘটনাটিতে বিদ্যমান রয়েছে বিধায় এটি একটি লেনদেন। হিসাব সমীকরণের ভিত্তিতে আধুনিক পদ্ধতি। হিসাব সমীকরণ আমরা বাংলায় এভাবে উপস্থাপন করতে পারি: সম্পদ ইজ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব, বা সম্পদ ইজ ইকুয়াল টু দায় প্লাস মূলধন মাইনাস উত্তোলন প্লাস আয় মাইনাস ব্যয়। আমরা এখানে প্রথমে এই যে দুটি দিক, এখানে একটা হলো সম্পদের দিক আর একটা হলো দায়ের দিক। দায় দুই ধরনের হয়, একটি হলো ইন্টারনাল লাইবিলিটি যেটাকে আমরা অন্তর্দায় বলি, আরেকটি হলো বহির্দায় বা এক্সটার্নাল লাইবিলিটি, অর্থাৎ মালিকের নিকট যে দায়টি সেটাকে আমরা মালিকানা সত্ত্ব বলে অভিহিত করি, অন্যদিকে আউটসাইড ব্যক্তির নিকট যে দায় সেটি হলো আমরা দায় বলে অভিহিত করি। মালিকানা সত্ত্বর আবার চারটি উপাদান আছে: মূলধন, উত্তোলন, আয় এবং ব্যয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ এই বিশ্লেষিত রূপটিও আমাদেরকে জানতে হবে। ইংরেজিতে আমরা ইকুয়েশনটি এভাবে উপস্থাপন করতে পারি: মূল ইকুয়েশনটি a is equal to l plus ওই, বিশ্লেষিত রূপ a is equal to l plus c minus d plus r minus e। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ওই এর পরিবর্তে, অর্থাৎ ওই এর উপাদান c minus d, অর্থাৎ ক্যাপিটাল থেকে ড্রয়িং বাদ যাবে এবং r থেকে e বাদ যাবে। এখানে আমরা ব্যাখ্যা করলে এভাবে দেখতে পাই: a সমান অ্যাসেট, b সমান লাইবিলিটি, c সমান ক্যাপিটাল, d সমান ড্রয়িংস, r সমান রেভিনিউ এবং e সমান এক্সপেন্ডিচার। r মাইনাস e, অর্থাৎ r থেকে যদি আমরা e বিয়োগ করি তাহলে নেট প্রফিট অথবা নেট লস যে কোনোটি বের হতে পারে। r ইজ গ্রেটার দেন e, r যদি অর্থাৎ রেভিনিউ যদি এক্সপেন্ডিচার থেকে বেশি হয় তাহলে প্রতিষ্ঠানের নেট প্রফিট হবে। r ইজ লেস দেন e, এটা নেট লস হবে। এই পদ্ধতিতে কোনো ঘটনা লেনদেন হতে হলে হিসাব সমীকরণের বাম দিক এবং ডান দিকের মধ্যে অবশ্যই সমানভাবে পরিবর্তন সাধিত হতে হবে, অর্থাৎ সমীকরণের বাম পার্শ্ব এবং ডান পার্শ্ব অর্থের দিক থেকে সমানভাবে পরিবর্তন সাধন হলে আমরা সমীকরণ পদ্ধতিতে সেটিকে লেনদেন বলে অভিহিত করতে পারি। আমরা আধুনিক পদ্ধতি বা সমীকরণ পদ্ধতির একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। জনাব নোমান নগদে 20,000 টাকার পণ্য ক্রয় করেন। এই ঘটনাটি লেনদেন কিনা আমরা একটু যাচাই করার চেষ্টা করব। এটি একটি লেনদেন, কেননা এই লেনদেনের দুটি হিসাব পক্ষ, যেমন ক্রয় হিসাব, নগদে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব এবং নগদান হিসাব সমীকরণকে সমানভাবে পরিবর্তন করেছে, তাহলে এটাকে আমরা লেনদেন বলতে পারি। ক্রয় হিসাব, ব্যয় হিসাব বা মালিকানা সত্ত্ব হিসাব, আমরা একেবারে স্পেসিফিক বললে ক্রয় হিসাবকে আমরা ব্যয় হিসাব বলতে পারি, অথবা ব্যাপকভাবে বললে আমরা এটাকে মালিকানা সত্ত্ব হিসাব বলতে পারি। যে কোনো মুনাফা জাতীয় ব্যয়ের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, অর্থাৎ ক্রয়ের ফলে প্রতিষ্ঠানের মুনাফা হ্রাস, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। ক্রয়ের ফলে প্রতিষ্ঠানের ব্যয় সংগঠিত হয়, ফলে ব্যয়ের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়।
যে কোনো মুনাফা জাতীয় ব্যয়ের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। অন্যদিকে নগদান হিসাব, এটা একটি সম্পত্তি হিসাব, নগদ অর্থ প্রতিষ্ঠান থেকে হ্রাস পাচ্ছে। তাহলে একদিকে সম্পদ, অন্যদিকে মালিকানা সত্ত্ব সমানভাবে পরিবর্তন সাধন হচ্ছে। ক্রয় হিসাবের ফলে হিসাব সমীকরণের ডান দিকে 20,000 টাকা হ্রাস পাচ্ছে এবং অন্যদিকে নগদান হিসাবের ফলে সমীকরণের বাম দিকে 20,000 টাকা হ্রাস পাচ্ছে। সুতরাং সমীকরণের উভয় দিক সমানভাবে পরিবর্তিত হচ্ছে বিধায় এটি একটি লেনদেন। হিসাব শনাক্তকরণের উপায়। হিসাব শনাক্তকরণের উপায় দুটি। একটি হল সনাতন পদ্ধতি বা ব্রিটিশ পদ্ধতি। 1494 খ্রিস্টাব্দে লুকা পেসোলির ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র আবিষ্কারের মাধ্যমে এই পদ্ধতি চলে আসছে। অন্যদিকে আধুনিক পদ্ধতি বা আমেরিকান পদ্ধতি, আমরা হিসাব সমীকরণের উপর নির্ভর করে যে পদ্ধতি সৃষ্টি হয়েছে সেটিকে আমরা আধুনিক পদ্ধতি বলি। এটি সাধারণত আমেরিকান হিসাব বিজ্ঞানীরা এই পদ্ধতিটি প্রচলন করেছেন। সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ। সনাতন পদ্ধতিতে আমরা হিসাবকে প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি, ব্যক্তিবাচক হিসাব এবং অব্যক্তিবাচক হিসাব। অব্যক্তিবাচক হিসাবকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, সম্পত্তিবাচক হিসাব এবং নামিক হিসাব। ব্যক্তিবাচক হিসাবকে আমরা দুটি দৃষ্টিকোণ থেকে ভাগ করতে পারি, একটি হলো দেনা পাওনার দৃষ্টিকোণ, অন্যটি হলো ব্যক্তির ধরন বা প্রকৃতি অনুযায়ী। দেনা পাওনার দৃষ্টিকোণ থেকে আমরা ব্যক্তিকে দুই ভাগে ভাগ করতে পারি, দেনাদার সংক্রান্ত হিসাব, পাওনাদার সংক্রান্ত হিসাব। ব্যক্তির ধরন অনুযায়ী আমরা ব্যক্তিকে তিন ভাগে ভাগ করতে পারি, স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব, কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব এবং প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। সনাতন পদ্ধতিতে আমরা হিসাবকে তিন ভাগে ভাগ করতে পারি, ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব এবং নামিক হিসাব। এই তিন ক্যাটাগরির ভিত্তিতে সকল হিসাব খাতকে ভাগ করতে পারতে হবে, তখনই আমাদের সঠিকভাবে আমরা জাবেদাভুক্তিকরণ বা ডেবিট ক্রেডিট নির্ণয়করণ করতে পারবো। আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিভাগ। আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ বিশেষ করে সমীকরণের ভিত্তিতে এটিকে 5 ভাগে ভাগ করা যায়। সম্পত্তি হিসাব, যেটিকে আমরা অ্যাসেট বলি, দায় হিসাব, লায়াবিলিটি, মালিকানা সত্ত্ব হিসাব, যেটিকে আমরা ওনার সিকিউরিটি বলি, আয় হিসাব এবং ব্যয় হিসাব। এই 5 শ্রেণীতে ভাগ করা যায়। এই 5 শ্রেণীর ভিত্তিতে হিসাবগুলোকে শ্রেণীবিভাগ করা জানতে হবে। আমরা এখন একটি উদাহরণের মাধ্যমে হিসাব শনাক্তকরণের বিষয়টি বোঝানোর চেষ্টা করব। জনাব নোমান 50,000 টাকা নগদ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। এই লেনদেনটিতে দুটি হিসাব পক্ষ আছে। দুটি হিসাব পক্ষের মধ্যে একটি হিসাব হলো নগদান হিসাব, অন্যটি হলো মূলধন হিসাব। নগদান হিসাব সনাতন পদ্ধতিতে সম্পত্তিবাচক হিসাব, অন্যদিকে আধুনিক পদ্ধতিতে এটি সম্পত্তি হিসাব। মূলধন একটি প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব, সনাতন পদ্ধতিতে বা ব্যক্তিবাচক হিসাব আমরা বলতে পারি। অন্যদিকে আধুনিক পদ্ধতিতে এটি মালিকের সাথে সম্পৃক্ত বিধায় এটিকে মালিকানা সত্ত্ব হিসাব আমরা বলতে পারি। আরেকটি আমরা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব জিনিসটি। জনাব নোমান 10,000 টাকা নগদ উত্তোলন করেন। এই লেনদেনটিতে দুটি হিসাব খাত, একটি হলো উত্তোলন হিসাব, অন্যটি হলো নগদান হিসাব। উত্তোলন হিসাব হলো সনাতন পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব, কারণ মালিক কর্তৃক উত্তোলন করলে আমরা জানি যে মালিক একজন ব্যক্তিবাচক হিসাব। অন্যদিকে মালিকানা সত্ত্ব হ্রাস পায় বিধায় এটি মালিকানা সত্ত্ব হিসাব। আর নগদান হিসাব সম্পত্তিবাচক হিসাব, সনাতন পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে সম্পত্তি হিসাব। আমরা 3 নম্বর স্টেপ, যেটি আমরা বলি হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়করণ। আমরা লেনদেন সংগঠিত হওয়ার পর, লেনদেন চিহ্নিত করার পর, তারপর উক্ত লেনদেন থেকে দুটি হিসাব পক্ষ বের করে হিসাবগুলোর নামকরণ আমরা চিহ্নিত করেছি। এই পর্যায়ে এসে আমরা হিসাবগুলোর কোনটি ডেবিট হবে কোনটি ক্রেডিট হবে সেই বিষয়ে আমরা জেনে নিই। সনাতন পদ্ধতিতে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়করণ। ব্যক্তিবাচক হিসাব, মূল্য বা সুবিধা গ্রহণকারী ডেবিট, মূল্য বা সুবিধা প্রদানকারী ক্রেডিট। সম্পত্তিবাচক হিসাব, প্রতিষ্ঠানের সম্পত্তি আসলে ডেবিট, প্রতিষ্ঠান থেকে সম্পত্তি চলে গেলে ক্রেডিট। নামিক হিসাব, ব্যয় বা ক্ষতি বোঝালে ডেবিট, আয় বা লাভ বোঝালে ক্রেডিট। আমরা ইতিপূর্বে জেনেছি সনাতন পদ্ধতিতে হিসাব 3 প্রকার: ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব এবং নামিক হিসাব। আমাদেরকে এই সূত্রগুলা একটু মনে রাখার চেষ্টা করতে হবে। আমরা এখন কিছু লেনদেনের মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব। জনাব নোমান 10,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। এখানে আমরা দেখছি দুটি হিসাব পক্ষ, একটি হলো নগদান হিসাব, অন্যটি হলো মূলধন হিসাব। আমরা জানি যে নগদান হিসাব সনাতন পদ্ধতিতে সম্পত্তিবাচক হিসাব। জনাব নোমান 10,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করার ফলে প্রতিষ্ঠানের নগদ সম্পত্তি আসলো। আর আমরা সূত্রে বলেছি নগদ
প্রতিষ্ঠানের সম্পত্তি আসলে ডেবিট হবে। মূলধন হিসাব ব্যক্তিবাচক হিসাব, এখানে ব্যক্তি সুবিধা প্রদানকারী অর্থাৎ মালিক প্রতিষ্ঠানকে সুবিধা প্রদান করছে, সেহেতু এটি ক্রেডিট হবে। জনাব নোমান 500 টাকা ব্যবসা থেকে নগদ উত্তোলন করেন। এখানে দুটি হিসাব পক্ষ আমরা ইতিপূর্বে জেনেছি, উত্তোলন হিসাব এবং নগদান হিসাব। উত্তোলন হিসাবকে ব্যক্তিবাচক হিসাব এবং সুবিধা গ্রহণকারী অর্থাৎ মালিক প্রতিষ্ঠান থেকে সুবিধা গ্রহণ করছে, সেই জন্য এটি ডেবিট। আর অন্যদিকে নগদান হিসাব সম্পত্তিবাচক হিসাব, প্রতিষ্ঠান থেকে সম্পত্তি চলে গেল, সেজন্য এটি ক্রেডিট। নগদে বেতন পরিশোধ করা হলো 500 টাকা। এখানে দুটি হিসাব পক্ষ, একটি হলো বেতন হিসাব, অন্যটি হলো নগদান হিসাব। বেতন হিসাব নামিক হিসাব, নামিক হিসাবে ব্যয় বুঝালে ডেবিট হবে। অন্যদিকে নগদান হিসাব সম্পত্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাবে সম্পত্তি চলে গেলে ক্রেডিট হবে। বিনিয়োগের সুদ নগদে 300 টাকা পাওয়া গেল। এক্ষেত্রে দুটি হিসাব পক্ষ, একটি হলো নগদান হিসাব, অন্যটি হলো সুদ আয় হিসাব। নগদান হিসাব সম্পত্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাবে সম্পত্তি প্রতিষ্ঠানে আসলে ডেবিট। অন্যদিকে সুদ আয় হিসাব, এটা একটা নামিক হিসাব, নামিক হিসাবে আয় বুঝালে ক্রেডিট। আধুনিক পদ্ধতি হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করণ। আগে আমরা আধুনিক পদ্ধতিতে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটি আলোচনা করে নিই। সম্পত্তি হিসাব সবসময় এটি একটি ডেবিট ব্যালেন্স, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তাই হিসাব সবসময় এটি ক্রেডিট ব্যালেন্স, হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। মালিকানা সত্ত্ব হিসাব সবসময় ক্রেডিট ব্যালেন্স, হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। আয় হিসাব সবসময় ক্রেডিট ব্যালেন্স, হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। ব্যয় হিসাব সবসময় ডেবিট ব্যালেন্স, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এখন আমরা কিছু লেনদেনের মাধ্যমে ডেবিট ক্রেডিট নির্ণয়ের চেষ্টা করব। জনাব নোমান 20,000 টাকা ব্যাংকে জমা দিয়ে ব্যবসা আরম্ভ করেন। এক্ষেত্রে দুটি হিসাব পক্ষ হলো ব্যাংক হিসাব এবং মূলধন হিসাব। ব্যাংক হিসাব হলো সম্পত্তি হিসাব, অন্যদিকে মূলধন হলো মালিকানা সত্ত্ব হিসাব, মালিকের সাথে সংশ্লিষ্ট। সম্পত্তি বৃদ্ধি পেলে আমরা জানি যে ডেবিট, আর অন্যদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। তিনি ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে 500 টাকা উত্তোলন করেন। এখানে দুটি হিসাব পক্ষ, একটি হলো উত্তোলন হিসাব, অন্যটি হলো ব্যাংক হিসাব। উত্তোলন হিসাব মালিকানা সত্ত্ব হিসাব, উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পেল, সেজন্য এটি ডেবিট। ব্যাংক হিসাব একটি সম্পত্তিবাচক হিসাব, এই সম্পত্তি হিসাবের ফলে এটি সম্পত্তি হ্রাস পেল, এটি একটি ক্রেডিট। ব্যাংক থেকে নগদে 6,000 টাকা ঋণ নেওয়া হলো। এক্ষেত্রে দুটি হিসাব পক্ষ, নগদান বা ব্যাংক হিসাব, অন্যটি ব্যাংক ঋণ হিসাব। নগদান বা ব্যাংক হিসাব, এখানে সম্পত্তি হিসাব, সম্পত্তি বৃদ্ধি পেলে আমরা জানি যে ডেবিট, অন্যদিকে ব্যাংক ঋণ হলো দায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। ব্যাংক ঋণ 2,000 টাকা পরিশোধ করা হলো। এক্ষেত্রে দুটি হিসাব পক্ষ, একটি হলো ব্যাংক ঋণ হিসাব, অন্যটি হলো নগদান বা ব্যাংক হিসাব। ব্যাংক ঋণ হলো দায় হিসাব, দায় হ্রাস পেল ডেবিট, আর অন্যদিকে নগদান বা ব্যাংক হিসাব সম্পত্তি হিসাব, সম্পত্তি হ্রাস পেল ক্রেডিট। ব্যাংক সুদ 500 টাকা পাওয়া গেল। এক্ষেত্রে দুটি হিসাব হলো ব্যাংক সুদ ব্যাংক হিসাব এবং অন্যটি হলো সুদ আয় হিসাব। ব্যাংক হিসাব সম্পত্তি হিসাব, সম্পত্তি বৃদ্ধি পেল ডেবিট, অন্যদিকে সুদ আয় হিসাব, আয় বৃদ্ধি পেল ক্রেডিট। বিক্রয় ফেরত পাওয়া গেল 1,000 টাকা। এক্ষেত্রে দুটি হিসাব পক্ষ হলো বিক্রয় ফেরত হিসাব, অন্যটি হলো প্রাপ্য হিসাব। বিক্রয় ফেরত এটি একটি আয় হিসাব, এখানে বিক্রয় ফেরতের ফলে আয় হ্রাস পেল, এটি ডেবিট। অন্যদিকে প্রাপ্য হিসাব সম্পত্তি হিসাব, সম্পত্তি হ্রাস পেল ক্রেডিট। বার্তা প্রদান করা হলো 300 টাকা। এক্ষেত্রে দুটি হিসাব পক্ষ হলো প্রদত্ত বার্তা হিসাব এবং প্রাপ্য হিসাব। দেনাদার থেকে প্রাপ্য টাকা আদায়ের জন্য যে বার্তা প্রদান করা হয় সেটিকে আমরা নগদ বার্তা বলি। অন্যদিকে এই নগদ বার্তার ক্ষেত্রে এখানে বার্তা খরচ এবং প্রাপ্য হিসাব কমে যাবে। তাহলে ব্যয় হিসাব, প্রদত্ত বার্তা হিসাব, ব্যয় হিসাব, ব্যয় বৃদ্ধি পেল ডেবিট, অন্যদিকে প্রাপ্য হিসাব সম্পত্তি হ্রাস পেল, এটি ক্রেডিট। ক্রয় ফেরত দেওয়া হলো 800 টাকা। এক্ষেত্রে প্রদেয় হিসাব এবং ক্রয় ফেরত হিসাব। প্রদেয় হিসাব দায় হিসাব, দায় হ্রাস পেল ডেবিট। ক্রয় ফেরত হিসাব ব্যয় হিসাব, এক্ষেত্রে ক্রয় ফেরতের ফলে ব্যয়টা হ্রাস পেলে আমরা জানি যে ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ভিডিওটি অত্যন্ত যত্ন সহকারে তোমরা দেখবে। ইতিপূর্বে আমরা একটি বেসিক অ্যাকাউন্টিং এর উপর একটি ভিডিও দিয়েছি, এটি দেখে তারপর এই ভিডিওটি দেখবে। আশা করি তোমরা এই বিষয়ে ভালোভাবে অনুধাবন করতে পারবে। আর নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। ধন্যবাদ সবাইকে।